আচ্ছা, এবারে কে দেখাবে তোমার? কিভাবে ওপেন করব? ফাইলে যাব, নিউ, কন্ট্রোল এন শর্টকাট। তো ফটোশপে আমরা এইভাবে ফাইল কিভাবে ওপেন করতে দেখছি, এখানেও তার ব্যতিক্রম কিছু না, সেম ভাবে। কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে আমরা ফটোশপে আর ইলাস্ট্রেটরের পার্থক্যটা কি, আমরা কেন ইলাস্ট্রেটরে কাজ করব, কেন ফটোশপে কখন কি কাজ করব। তো ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস কাজ হয়, মানে ভেক্টরের কাজ হয়, আর ফটোশপে হচ্ছে রাস্টার ইমেজ নিয়ে কাজ হয়। তো ভেক্টর হচ্ছে কি পিক্সেল বেসড না, আর রাস্টার কি পিক্সেল বেসড। পিক্সেল কি আমরা জানি তো নাকি? জি জি ম্যাম। পিক্সেল কি ওই যে আমি দেখাইছিলাম ছোট ছোট একটা ছবিকে জুম করলে এরকম ছোট ছোট দাগ চলে আসে, সেটাই তো আমাদের পিক্সেল। তো আমাদের যখন আমরা ভেক্টরে করব তখন কিন্তু আমাদের এই কোনো ছবি এরকম ফাটবে না। একটা সময় অনেক বেশি বড় করলে সেটা তো ফেটেই যাবে। এখন ডিপেন্ড করে আমি কিসের উপর আমার জিনিসটা ডিজাইনটা রাখবো। তো মেইনলি ভেক্টর আর্ট তৈরি করতে যেটা হয়, সে ভেক্টর আর্টটা কি, এটা কিসের উপর তৈরি, একটা পয়েন্ট, লাইন, দেন কার্ভ, শেপ, এই জিনিসগুলোর একটা ম্যাথমেটিক্যাল ফর্মের উপর ডিপেন্ড করে এগুলো তৈরি হয়। সো এই জন্য এই জিনিসটা ফাটে না ভেক্টরের যে কাজটা। তো দেখা যায় কি এই যে নাহিদের যে প্রবলেমটা ছিল, যে তার ইমেজটা বড় ছিল, সে যখন ছোট করছে তখন কিন্তু ওই ইয়াটা ঘোলা হয়ে গেছে বা দেখা যাচ্ছে না। আমরা কিন্তু এটা ফটোশপে দেখছি যে একটা ইমেজ যখন আমরা বড় করলাম তখন কিন্তু এটা আবার যখন ছোট করতেছি তখন কিন্তু এটা ফেটে ফেটে যাচ্ছে বা ঘোলা হয়ে যাচ্ছে, একটা প্রবলেম হচ্ছে, তাই না? কিন্তু কিন্তু যখন ইলাস্ট্রেটরে করব আমাদের এই প্রবলেমটা হবে না। আমি যে কোনো একটা শেপ করছি, হ্যাঁ, সেটা আমি আবার টেনে বড় করলাম, ছোট করলাম, আমার এই ইমেজের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? অর্থাৎ তার কোয়ালিটি নষ্ট হবে না, যেটা আমার ফটোশপে হইতো কোয়ালিটিটা নষ্ট হয়ে যেত, যে আমার যেই পিক্সেল গুলো হারায় যেত। দেখাইছিলাম না একদিন পিক্সেল গুলো যে হয়ে যায়, একটা ভালো ইমেজ আমি ফটোশপে করলাম হাই কোয়ালিটির, ওটাকে ছোট করে যখন আবার আমি বড় করতেছি তখন সে তার পিক্সেল গুলোকে হারায় ফেলতেছে, ঠিক আছে? যেটা ভেক্টরে আমাদের ইলাস্ট্রেটরে এটা হবে না। তো এটাই যে ছোট বড় আমরা করতে পারবো, আমাদের কোয়ালিটি কোনো নষ্ট হবে না, এটাই। তো এইখানে নরমালি কিসের উপর আমরা কাজ করতে পারি, লোগো, টেক্সট, ঠিক আছে, তারপর যে কোনো ইলাস্ট্রেশন, আমরা বিজনেস কার্ডও বানাইতে পারি, ঠিক আছে? তো আমার কাছে সবসময় ইলাস্ট্রেটরটা এই জন্য এই আর্ট রিলেটেড যেই ব্যাপারগুলো আছে, সেই রিলেটেড যে ব্যাপারগুলো, সেটা আমার কাছে ইলাস্ট্রেটরই আমার কাছে বেস্ট মনে হয়, যেহেতু এটার রেজলিউশন ঠিক থাকে, কোয়ালিটি ঠিক থাকে, তাই না? আমরা সহজে ছোট বড় করতে পারি, তো এই জিনিসগুলোর জন্য। ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে, এখন আসি এইখানে দেখেন মোবাইলের জন্য কিছু সাইজ দেওয়া আছে, প্রিসেট এখানে কিছু সাইজ দেওয়াই আছে। ওয়েবের জন্য এটা তো আপনারা ফটোশপেও দেখছিলেন। প্রিন্ট মিডিয়ার জন্য এখানে A4 সাইজ, A3 সাইজ, B4 সাইজ, এখানে বেশ কিছু সাইজ দেওয়া আছে, লেটার সাইজ। তো তারপরেও আমরা যেটা করতে পারি সেটা এখান থেকেও আমরা সাইজ চেঞ্জ করে নিতে পারি। প্রথমে যেটা আছে প্রিসেট ডিটেলস, তো এখান থেকে আমরা নামটা বসাইতে পারি, আমার ফোল্ডার ফাইলের নাম। আপনি এটা দিয়ে লিখলেও পরবর্তীতেও চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধরেন আমি এটা চেঞ্জ করে এটার নাম লিখলাম শেপস, শেপ লিখলাম। হ্যাঁ, মানে আমার এই ফাইলের নাম। আপনি লিখতে পারেন বিজনেস কার্ড, আপনি লিখতে পারেন লোগো, এটা আপনার উপর ডিপেন্ড করে। দেন কি আমি এখান থেকে চাইলে আমার ওয়াইড হাইট চেঞ্জ করতে পারবো। তারপরে কি আছে, একটা ল্যান্ডস্কেপ আর একটা এই যে লম্বালম্বি যেটা আমরা করি। ল্যান্ডস্কেপটা বেশিরভাগই আমরা কখন নেই, যখন ওই
ফ্লায়ার কোনো বিজনেস কার্ড ডিজাইনে বেশি লাগে, তাই না? বিজনেস কার্ডের জন্য কিন্তু আমরা এটা তখন সিলেক্ট করি, আর নরমালি আমরা এটাই নিই। ল্যান্ডস্কেপ যেগুলো সেটা এটা নেই। দেন এখানে তো আছেই এগুলো পিক্সেল পয়েন্ট, এগুলো তো আগেও আমরা ফটোশপে দেখছি যে যেটা আমরা চাই সেটা আগে এখান থেকে সিলেক্ট করে নিব, তারপর এখানে যদি চেঞ্জ করতে চাই, এটা অনেক বড় আছে, আমি ধরেন এখানে নিলাম, এখানে আপনি কমাইতেও পারেন, 2000 নেই, হাইট নেই, 2500, তো এটাই। এখন এটা চাইলে এই দুইটা কি বুঝতে পারছেন কি ওরিয়েন্টেশনটা? জি ম্যাম। আচ্ছা, তারপরে এখানে দেখেন আমাদের ফটোশপে যেরকম ব্লিড কি আগেই আমরা ইয়াতে ব্লিড দিয়ে নেই, এখানে দেখেন ব্লিড দেওয়াই যায়। জাস্ট এইটা পিক্সেল করে দিলাম, সরি এটা ইঞ্চি করে দেই, ইঞ্চি করে এখানে আমি যদি চেঞ্জ করে এখানে এই যে ওয়ান ক্লিকেই এখানে 0.125 ব্লিড অপশন আমরা সিলেক্ট করেও দিতে পারি। ব্যাস, এখানে আর কিছুই নাই। আমি যদি ক্রিয়েট দেই তো আমার ব্লিড সহ এটা তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস যেটা গেছে, আমি ফাইল থেকে নিউ যেতে যাই, আর একটা যেটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড চাইলে আমরা এখানে 2টা 3টা 4টা 5টা এরকম দিতে পারি। আমি যদি 2টা দেই, ধরেন আমাদের ফটোশপে যখন আমরা ব্লিড দিয়ে কাজ করছি, বা সরি ব্লিড দিয়ে বলতেছি, ওই বিজনেস কার্ড যখন বানাইছি তখন কি আমাদের আলাদা আলাদা কিন্তু করে নিতে হয়েছে, তাই না? মনে আছে যে একটা বিজনেস কার্ড বানায়া সেটাকে গ্রুপ করে হাইড করে তারপরে আরেকটা বানাইতে হয়েছে। এখানে কিন্তু এই সুবিধাটা আছে যে আমি নিউতে দিলাম ব্লিড সহ, এটা নেই, 2টা নেই, 2টা পাশাপাশি, এরকম আমি এখন ইজিলি 2টা আলাদা আলাদা ডিজাইন করতে পারবো। এখন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একসাথে দেখা যাবে, কোনো সমস্যা নেই। তাছাড়া এখানে আপনার লেয়ারের কোনো ঝামেলাও নাই, তবে এখানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই সিলেকশন করে কাজ করতে হবে, যেটা কি আগেও তো আমরা ফটোশপে যখন আমরা সিলেক্ট করে কাজ করছি, কিন্তু সেটা কি লেয়ার গুলো সিলেক্ট করে কাজ করছে, তাই না? এখন এখানে আপনাকে সবসময় এই 2টা টুলসকে স্মরণ করতেই হবে, এবং এই টুলস দিয়ে, এটা আমার সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন টুল, এটা এই টুলটা দিয়ে আর কি বেশি কাজ করতে হবে। আপনি কোনো জিনিসের কালার চেঞ্জ করতে চান, ছোট বড় যা খুশি করবেন, আপনাকে এইটা নিতে হবে, এই টুলসটা নিতে হবে। আর যেটা ফটোশপে ছিল যে আমাদের লেয়ার সিলেক্ট করে করে অবজেক্টটাকে সিলেক্ট করতে হইতো, এখানে জাস্ট একটা টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এখানে লেয়ার চাইলে আপনি লেয়ার ওয়াইজ কাজ করতে পারেন, তবে আমি নরমালি লেয়ার ওয়াইজ কখনো কাজ করি না, আমার প্রয়োজন হয় না। এখানে যেটা দরকার হয় সেটা হচ্ছে গ্রুপ করে কাজ করতে হয়। এখানে আলাদা আলাদা লেয়ার করার কোনোই প্রয়োজন নাই। আপনার সুবিধার্থে আপনার যদি মন চায় তাহলে আপনি করতে পারেন, এখানেও লেয়ারের অপশন আছে, বাট এটা ম্যান্ডেটরি না। কিন্তু ফটোশপে যেটা ছিল একদম ম্যান্ডেটরি ছিল আপনার লেয়ারের কাজটা, তাই না? লেয়ার ছাড়া তো কোনো কিছু কল্পনাই করা যায় না। তো এইভাবে হচ্ছে আমরা ব্লিড যদি না চাই তো ব্লিড অপশনটা অফ করে আমরা দিতে পারি 00, ব্লিড চলে গেছে, এটা দিতে পারি, এটা ইঞ্চি ছিল, এটা আমি পিক্সেল করে দেই। রিসেন্ট যেগুলো আছে ওগুলো থেকে একটা নিই। এখান থেকে তো সেভ করে রাখা যায় না যে আমি এই গ্রিড দেওয়া সহ একটা ফাইল নিলাম, পরবর্তীতে যখন হ্যাঁ সেভ করা যাবে, সেভ করাও যাবে। আমি একটি ব্লিড ছাড়া নিতে চাচ্ছি, ব্লিড ছাড়া নিই, এটা ব্লিড উঠাই দিছি, হাইটটা বাড়াই দিই। তো নতুন একটা ফাইল আমরা এভাবে ওপেন করলাম। আচ্ছা, আর্টবোর্ডটা কি?
আমরা কি এই যে এটাকে আর্টবোর্ড বলা হয়, এই আর্টবোর্ডের উপরেই আমরা সব কাজ করব। ঠিক আছে, আর্টবোর্ডটা চাইলে ছোট বড়ও করা যায়, এখানে আর্টবোর্ডের অপশন আছে। তো এই আর্টবোর্ডের উপরই আমাদের কাজ করতে হবে। তবে এখানে একটা জিনিস আছে, আমরা কিন্তু এর বাইরেও কাজ করতে পারি, কিন্তু ক্লায়েন্টকে যখন কাজটা জমা দিব তখন আমাদের আর্টবোর্ড সিলেক্ট করে দিতে হবে, তাহলে সে শুধু আর্টবোর্ডের ভিতরের অংশটুকুই দেখতে পারবে, বাইরেরটুকু আর দেখতে পারবে না। যেমন অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের কালার কোড গুলো এখানে বসায় আমি লিখতে পারি, যেটা আমাদের ফটোশপে ছিল না, আমি এখানে কয়েকটা কালার কোড আমি এখানে বসায়া এখান থেকে নিয়ে কাজ করলাম। চাইলে এটা পরে আপনি ডিলিটও করে দিতে পারেন, বা সেভ করার সময় আর্টবোর্ডটা সিলেক্ট করে সেভ করলেই বাইরের এগুলো আর ক্লায়েন্ট দেখতে পারবে না। আর্টবোর্ডের বাইরের জিনিস সে তাহলে আর দেখতে পারবে না, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে আমরা এটা কি অপশন না, এই প্যানেলের নাম কি? অপশন বার। ওসমান গনি কে আপনাদের ক্লাসে? জি না ম্যাম। না ম্যাম। জিজ্ঞেস করেন তো কে। এই প্যানেলটার নাম কি? অপশন, মেনু বার। মেনু বার, মেনু বার, মেনু বার, তারপর হচ্ছে আমার অপশন বার, অপশন বার, তারপরে সাইডে কি টুলস প্যানেল। ঠিক আছে, এখানে আমাদের ইলাস্ট্রেটরের মতো, সরি ফটোশপের মতন লেয়ার প্যানেল নাই, তবে এখানে আমাদের এই টুলস গুলোর জন্য যেই জিনিসগুলো আরো লাগবে বাকি এই জিনিসগুলো আমাদের এখানে আছে। আর যদি আপনাদের না থাকে তো এই উইন্ডো থেকে নিতে পারেন, যেমন পাথফাইন্ডার আমি নিতে চাই, পাথফাইন্ডার নিয়ে আমি এখানে দিলাম, একে এখানে বসাইলাম। তো এইভাবে আপনি আপনার ইলাস্ট্রেটরটা সাজাইতে পারেন। স্ট্রোক প্যানেল নিতে চাই, এখান থেকে এটা নিতে পারি, এবার এভাবে এনে ডিলিটও করতে পারি। হ্যাঁ, একে আবার এখানে নিয়ে বসাইতেও পারি। তো সবই করা যায়, এগুলো তো আপনারা জানেন। আর টুলসের এখানে আরেকবার যেটা বলবো যে এই টুলসগুলোর নিচে যেই ছোট্ট একটা চিহ্ন দেখতেছেন, এটা আছে মানে তার এখানে আরো টুলস আছে। যে এটাও তো আমরা শিখছি ফটোশপে, তাই না? তো অনেক কিছু মিল আছে, আবার কিছু কিছু জিনিস মিল নাই। এখন প্রথমে আমাদের যে টুলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটা হচ্ছে যে আমরা কোনো কিছু সিলেক্ট করব, তারপর সেটা নিয়ে কাজ করব। যেটা ফটোশপে ছিল কি লেয়ার সিলেক্ট করে তারপর কাজ করব, এখানে আপনার এই টুলটা সিলেক্ট করে তারপর কাজ করতে হবে। আর সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। ভি প্রেস করলে আপনি যে কোনো টুল সিলেক্ট থাকুক, আপনি যদি ভি প্রেস করেন সিলেকশন টুলে চলে যাবে। আচ্ছা, তার পাশে কি আছে? ডিরেক্ট সিলেকশন টুল, অর্থাৎ কোনো নির্দিষ্ট পয়েন্ট বা কোনো নির্দিষ্ট শেপ যদি আমি ধরতে চাই অনেকগুলো শেপের মধ্যে, তখন এই টুলটা ইউজ হয়। তো আমরা ইউজ দেখি। তারপরে আমি এই দুইটা দেখাবো এখন, আর হচ্ছে এই শেপ নিয়ে ফার্স্টেই আমি কথা বলবো। প্রথমে আমাদেরকে এখানে যতগুলা টুল আছে এগুলো সব কি বলবেন পরে আস্তে আস্তে নাকি? দেখেন, প্রথমে আছে আমি রাইট বাটন ক্লিক করলে আমার এই ইয়েগুলো চলে আসতেছে, বাকি শেপগুলো চলে আসতেছে। আমি কি করলাম? শেপের এখানে গেলাম, রাইট বাটন ক্লিক করলাম, আমার শেপের প্যানেলটা চলে আসছে। ঠিক আছে, একটু কালার চেঞ্জ করে আপনাদের দেখাই, কালার নিয়েও আমি দেখাচ্ছি একটু পরে। তো রেক্টেঙ্গেল টুলসটা আমি নিলাম। তো এই টুলটা নেওয়ার পরে জুম আউট, জুম ইন, জুম আউট, এখানেও অল্টার প্রেস করে মাউসের হুইল ঘোরাবেন, জুম ইন হবে, জুম আউট হবে, সেম। আচ্ছা, তো আমি একটা শেপ নেই, এটা কি আমি ফ্রি শেপ নিলাম। আমি যদি সমান ভাবে চাই, শিফট প্রেস করে এক কর্নার থেকে কি আমার সব পাশে কি সব পাশে, হ্যাঁ, পাতগুলো সমান হচ্ছে।
আর যদি মাঝখান থেকে চাই অল্টা প্রেস করে নিতে হবে, আর সমান করতে চাইলে শিফট। অল্টা প্রেস করে করলে মাঝখান থেকে আসবে কিন্তু সমান হচ্ছে না, আপনাকে সমান করতে চাইলে শিফট প্রেস করে নিতে হবে। অল্টা শিফট দুইটা প্রেস করলে আমার সমানভাবে মাঝখান থেকে সমানভাবে চারদিকে বড় হবে। ঠিক আছে? জি বর্গক্ষেত্র। আচ্ছা, এই যে একটা রেক্টেঙ্গেল টুল আঁকলাম, আঁকার পরে এটা সিলেক্ট করব কি দিয়ে? ধরেন এটা তো আমার এখন রেক্টেঙ্গেল টুল আছে, আমি সিলেক্ট করব ভি। হ্যাঁ, শর্টকাট হচ্ছে ভি। ভি দিলাম, এই যে আমার এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেল, আমি এটা এখন মুভ করতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারবো। আচ্ছা, এই যে অনেকগুলো থাকলে যেটা সিলেক্ট করতে চাই ওটার উপরে চাপ দিয়ে নিতে হবে। আমি ওটা বলতেছি, আস্তে আস্তে আসি। আচ্ছা, এই যে রেক্টেঙ্গেলটা নিলাম, এই রেক্টেঙ্গেলটা এই যে সমানভাবে করার জন্য আমি বললাম শিফট অল্টা প্রেস করবেন, শিফট প্রেস করবেন, অল্টা শিফট প্রেস করবেন, শুধু অল্টা প্রেস করবেন। এগুলো ছাড়াও আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যখন রেক্টেঙ্গেল টুলটা নিলেন, নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন একটা পপ আপ মেনু চলে আসছে। এখান থেকে যদি আপনি এখানে ওয়াইড হাইটটা চেঞ্জ করে দেন, ধরেন আমি 800 নিতে চাই, ওয়াইডটা চাই 800, এটা চাই 500। তো আপনার সেই ওকে দিয়ে দিলেন, সেই অনুযায়ী সে একটা শেপ নিয়ে নিছে, একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিছে। বুঝতে পারছেন কি করছি? ওভাবে কিন্তু আমরা ইজিলি এটা নিতে পারি। তারপরে দেখেন, খেয়াল করেন, আমি যখন এই শেপটা সিলেক্ট করা আছে, আমি দেখেন আমি বাইরে ক্লিক করছি, আমার কোনো শেপই কিন্তু সিলেক্ট করা নাই। সিলেক্ট করলে কিন্তু তার চারপাশে এরকম দাগ চলে আসবে এবং মাঝখানে এই যে দেখেন রাউন্ড একটা পয়েন্ট চলে আসবে। এই যে রাউন্ড একটা পয়েন্ট চলে আসছে, দেখছেন? সেই পয়েন্টগুলো দিয়ে কি করা যায়? ম্যাম বুঝি নাই। হ্যাঁ, বুঝি নাই। मैं पर पूरी मेरी ट्रांसफर कर रहा है कि पूछते हैं বুঝছি না, একটু জোরে বলেন তো। और এগুলো কি এক গ্রুপ দেওয়া যাবে, এই এক এক কর্নার গুলো চাপলে নাম একটা ড্রাগ করে দিও। তো এই কর্নার গুলো দিয়ে কিভাবে কাজ করা যায়? এটা কেন, এটা কি করব? এই কর্নার গুলো আসছে যে, ঠিক আছে, আমি যদি কোনো কর্নার রাউন্ড করতে চাই, এটা রাউন্ড করার জন্য রাখা হয়েছে। দেখেন আমি যখন আমার এখন দেখেন আমার কার্সরটা একরকম আছে, আমি ভিতরে নিছি, এখন সে সিলেকশনটা বুঝছে যে এটার উপর সে কাজ করবে। এখন আমি যদি জুম করলাম, এখানে দেখেন আমি যদি ওর কাছে ওকে নিয়ে যাই, তখন দেখেন কার্ভের মতন তৈরি হয়েছে কিন্তু, তাই না? জি। তো কার্ভ কি বুঝাচ্ছে যে সে কার্ভ হয়ে যাবে এই জায়গাটা। তো আমি এটাকে যদি একটু টান দেই, দেখেন সে কিন্তু কার্ভ হয়ে গেছে, এবং সে শুধু না পুরাটাই কার্ভ হয়ে গেছে। কারণ কি, আমার পুরা যে রাউন্ডের যেই এই ছোট ছোট ইগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো পুরাটাই সে ধরছে। এবং আমি আবার তাকে সোজা করতে চাইলে সে দেখেন পুরো সিলেকশনটাই আমার সোজা হয়ে যাচ্ছে রেক্টেঙ্গেল। ঠিক আছে? এখন আমাদের যেটা ছিল যে ফটোশপে যেটা ছিল যে প্রপার্টিজ থেকে কি আমরা কি করছিলাম, রাউন্ড করছিলাম একটা পাশ, তাই না? এখানে দেখেন আমি ধরেন এটা না, এটার উপর এখন একটু দেখাই যে আপনি বলতে চাচ্ছেন যে ম্যাম আমি তো এত পুরাটা রাউন্ড করতে চাই না, আমার তো পুরাটা রাউন্ড করার প্রয়োজন নেই, আমি চাচ্ছি হচ্ছে যে কোনো এক পাশ রাউন্ড হবে, দুই পাশ, এক পাশ দুই পাশ, হ্যাঁ রাউন্ড হবে। তাহলে আমি কি করব? তখন যেটা করব, অবশ্যই তো আমার এই যেটার উপর কাজ করতে যাই, অবশ্যই সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর দেখেন তার পাশে একটা টুল আছে। এখন দেখেন আমি কি সিলেকশন টুল নিছি, তার মানে সে পুরাটাই কিন্তু সিলেক্ট করে আছে। সো আমি যখন এটা টান দিচ্ছি, তখন আমার এই পুরাটাই সে রাউন্ড করে ফেলতেছে। এখন আমি একটা পয়েন্ট রাউন্ড করতে চাই, যে আমি একটা পয়েন্ট ধরে এক পাশটা কর্নার করব, এখানে তো আমার প্রপার্টিজ নাই। তাহলে কিভাবে সেটা করব? সেটা হচ্ছে
যে আমাদের এটার পাশেই দেখেন একটা ডিরেক্ট সিলেকশন টুল আছে, দেখছেন? ডিরেক্ট সিলেকশনটা কি টুল কি আমি প্রথমেই বলছিলাম যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট বা কোনো একটা নির্দিষ্ট শেপ যদি আমরা ধরতে চাই, সিলেক্ট করতে চাই, তখন আমাদের এই টুলসটা লাগে। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নেই এবং আমি যদি শুধুমাত্র এই কর্নারটাকে সিলেক্ট করে দেই, দেখেন বাকিগুলো থেকে ওর সিলেকশনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যে ওকে সিলেক্ট করছি, দেখেন বাকিগুলো কিন্তু একরকম দেখাচ্ছে, ওকে কিন্তু অন্যরকম দেখাচ্ছে। আমি যদি এই কর্নারটা সিলেক্ট করি, দেখেন ওর সিলেকশন উঠে যাবে এবং ওর সিলেকশন হয়ে যাবে। তো এখন যদি আমি একে টান দেই, হইলো? রাউন্ড হয়েছে? আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, আমি এই পাশ কর্নার করতে চাই, সরি আমাকে তাহলে শুধুমাত্র কি একটা, ধরেন আমার কোনো কিছুই সিলেকশন নাই, আমি শুধু ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আসছি এবং শুধুমাত্র একটা কর্নার সিলেক্ট করতে চাই। আপনি যদি এইভাবে ড্র্যাগ করেন, জাস্ট কর্নারটুকু ড্র্যাগ করেন অথবা জাস্ট একটা ক্লিক করেন, শুধু সে তারটাই শুধু দেখাবে, দেখছেন? আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন শুধু তারটুকু দেখাচ্ছে। এসব বাদ দেই, এখানে যদি যাই, এখানে যদি এখানে ক্লিক করি, দেখেন শুধু তারটাই দেখাচ্ছে, দেখছেন? বুঝতে পারছেন কি? আচ্ছা, তারপর ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, তো তাকে আমি এখানে রাউন্ড করে দিলাম, এখানে ক্লিক করলাম, তাকে আমি এইটুকু রাউন্ড করে দিলাম। আমার এই দুটো সমান হয় না, আমি চাইতেছি সমান ভাবে রাউন্ড করতে। যে কোনো দুইটা কর্নার কিভাবে রাউন্ড করব, ধরেন আমি এই দুইটা কর্নার চাইতেছি, তাইলে এই দুইটাকে আমি এইভাবে টান দিয়েও ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি এই দুইটাকে রাউন্ড করে দিলাম, ঠিক আছে? এই পাশ আর ওই পাশ করতে যাচ্ছি। হ্যাঁ, যদি এই পাশ আর এই পাশ করতে চাই, তাহলে কি করব? আমরা কি বলছিলাম, যে কোনো জায়গায় আমরা কোনো জিনিস ডাবল সিলেক্ট করতে চাবো, তার মানে আমাকে শিফট ইউজ করতে হবে। তো আমি এটা ক্লিক করলাম, শিফট প্রেস করে এই কর্নারটা সিলেক্ট করলাম। তো দেখেন আমার এই দুইটা পাশই এখন রাউন্ড হয়ে গেছে, একদম পাতার মতো হয়ে গেছে, তাই না? জি ম্যাম। তো দেখছেন জাস্ট একটা রেক্টেঙ্গেল দিয়ে কত ভাবে এটা করা যায়। জি ম্যাম। পাতার মতন হয়ে গেছে, এটার কালারও সবুজ দিয়ে দিন। তো এই জিনিসগুলো আপনাদের জানতে হবে যে শুধুমাত্র একটা শেপ দিয়ে কত সুন্দর সুন্দর শেপ আমরা বানাইতে পারি। এটা ধরেন কপি করা আমি শিখাচ্ছি। পাতার মতন বানায়। তো ইলাস্ট্রেটরের এইটা খুব যে আপনি সুন্দর সুন্দর আর্ট করতে পারবেন, ইলাস্ট্রেটরে কাজ করে খুব মজা পাবেন। আর যেটা তখন বলছিলাম যে এই জিনিসগুলো কিন্তু ফাটবে না, আমি এটা যতই বড় করি, আমার এখন যেরকম আছে এটা আমি বড় করলেও সেমই থাকবে, কোনো ফাটবে না। আমি এটা ছোট করলেও এটার কোনো পিক্সেল কোনো কিচ্ছু নষ্ট হবে না, ঠিক আছে? সেইটা রহস্যটা কি স্যার ম্যাম? এটাই সফটওয়্যারের রহস্য। সফটওয়্যারটাই বানান না, এটা ভেক্টর বেস কাজ করা হয়, আর ওটা রাস্টার ইমেজ বেস, ইমেজ দিয়ে কাজ করা হয়। এটা পিক্সেল বেসড না, এখানে কোনো পিক্সেল নাই। তো আপনি এটা জুম করলে এটা ফাটবে না। তো পিক্সেল কোনগুলো হয়? ওই ইমেজে হচ্ছে পিক্সেল, যেটা আমরা ফটোশপে কাজে করি। বুঝতে পারছেন সাকিব? জি ম্যাম। এখন তারপর আমরা আর একটা টুলস দেখি, আর কি টুল আছে? রাউন্ডেড রেক্টেঙ্গেল তো জানেনই, ঠিক আছে? এরকম রাউন্ড করে দিবে। আমি চাইলে হচ্ছে এটা ইয়াও করে দিতে পারি। এভাবে ক্লিক করে একে হোয়াইট হাইট কর্নার রেডিয়াস হচ্ছে এই যে কর্নার গুলোকে রেডিয়াস বলতেছে। আরো যদি বাড়াইতে চাই তো সে আরো বেশি রাউন্ড হয়ে যাবে। এটাই হচ্ছে কর্নার রেডিয়াস। ওকে দিয়ে দিলাম, সেই এইরকম আরেকটা
ওকে, তারপর কি আছে? ইলিপস টুল। ইলিপস টুলটা কি বলেন তো? ইলিপস টুল কি? গোল। আমি এরকম টান দিলাম, পি টান দিলে এরকম হয়ে যাবে। আমি যদি শিফট প্রেস করে দেই তাহলে আমার এটা সুন্দর মতো গোল হবে। আমি যদি অল্টার শিফট প্রেস করে দিই মাঝখান থেকে চারদিকে গোল হচ্ছে, তাই না? আমাদের কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন আছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন অল্টার প্রেস করে, কেন এইটা ডিজাইন করার সময় বুঝবেন। শিফট প্রেস করে দিলে তো এক পাশ থেকে হচ্ছে। আমি যদি সেন্টার থেকে নিতে চাই, সেন্টার থেকেও নিতে চাইলে তখন কি আমাদের অল্টার শিফট প্রেস করে তারপর এরকম গোল করতে হবে। ঠিক আছে? ছোট করতে চাইলে শিফট প্রেস করে ছোট, এরপরে কি আছে দেখি। পলিগন। পলিগনটা তো জানেনই, এটা আমার পলিগন টুল। শিফট প্রেস করে দিলে এটা সোজা হয়ে এরকম সুন্দর করে বসবে। ম্যাম এখানে কি পলিগনটা ওইখানে সেটিং এর থেকে স্টারের মতো করা যায়? হ্যাঁ, আমি দেখাচ্ছি ওটা। জয়েন তো খুব এক্সাইটেড। আচ্ছা মিরা মার্কেট প্লেসের আগে এটা দেখলে ভালো হতো। আচ্ছা দেখেন, এখানে পলিগনের আমাদের এখানে জয়েন তো আপনার এই শেপের এখানে স্টার টুল আগে থেকেই আছে। আপনাকে এইটার থেকে স্পষ্ট করে স্টার টুল বানাইতে হবে না। স্টার না স্টার না, যদি কর্নার বেশি দিতে চাই হ্যাঁ ওটা দেখাচ্ছি আমি। আর হচ্ছে যেটা আমাদের ফটোশপে ছিল যে আমরা স্টার টুল বানাইতে গেলে পলিগন দিয়ে আমাদের স্টার সেটিংসে যায় চেঞ্জ করে স্টার করতে হতো, তাই না? সেটা এখানে স্টার টুল আগে থেকেই আছে, সো আপনার ওইটা নিয়ে টেনশন করতে হবে না। এখন যেটা আমার দরকার সেটা হচ্ছে এই পলিগনটা আমি এই যে আমার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলো আমি কমাই বাড়াই কিভাবে। আমি পলিগন টুলটা নিলাম, জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন আমার সাইড গুলো আছে। এই সাইড গুলো আমি কিভাবে চেঞ্জ করব? সাইডে আমার 6টা দেওয়া আছে, আমি যদি 3টা দেই, 3টা দিলাম, তাহলে কি সে 3টা সাইডে হয়ে যাবে, হবে না? ক্লিক করলাম, আমি যদি 6টা দেই তাহলে কি সে এরকম হবে। 6টা আগেই ছিল, তো 8টা দেই, সাইড ধরেন 8টা দিলাম, তাহলে এরকম হবে। দেখছেন কত ইজি? ফটোশপের থেকে শেপ এখানে ক্রিয়েট করা বেশি ইজি না? জি ম্যাম, ম্যাপটা ঠিক থাকবে এটা ম্যাম। হ্যাঁ এটা ম্যাপটা ঠিক রাখাটা শুনুন। হ্যাঁ, মাপটা ঠিক থাকবে এবং সুন্দর মতো এখানে বসবে। এটা একটা, এইজন্য তো বললাম যে ভেক্টর আর্ট এইগুলো কি, এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার উপরেই ডিপেন্ড করে। এই যে পয়েন্ট নিচ্ছি, লাইনগুলো নিচ্ছি, কার্ভ নিচ্ছি, শেপ নিচ্ছি, এই জিনিসগুলো সবকিছু। এরপরে আছে যে স্টার টুল। স্টার টুলটা নিলাম, স্টার বানাইলাম। শিফট প্রেস করে করলে চারপাশে সুন্দর হয়ে সোজা হয়ে বসবে। তারপর স্টার টুলে এখানে আমি যদি ক্লিক করি, দেন আমার পয়েন্ট আছে 5টা, আমি চাইলে এখানে 8টাও দিতে পারি। 8টা দিয়ে ওকে দিয়ে দিলাম, আমার 8টা সাইডের কি স্টার হয়ে গেল, তাই না? আচ্ছা তারপর দেখেন, আমি এটা একটু বড় করে দেখি। এখানে দেখেন স্টারে আরো বেশ কিছু অপশন আছে, সেটা কি একটু দেখাই আমি। এই যে স্টার টুলটা নিছি, কি করছি যে এখান থেকে স্টার টুলটা নিছি, জাস্ট 1 ক্লিক করছি, এখানে আমার পয়েন্ট দেখাইছে, আমি এখানে পয়েন্ট ওকে 8টা দেখাই দিছি। এখন উপরে দেখেন আর বেশ কিছু অপশন আছে, রেডিয়াস 1, রেডিয়াস 2, এই দুইটা অপশন কি এটা একটু জানো।
এই দুইটা অপশন জানার জন্য আমি প্রথমে একটা নিলাম, এটা তারপরে একে একটু সাইজটা বড় করে দেই, বুঝতে তাহলে সুবিধা হবে। তো একটা ইলিপস টুল নেই, আচ্ছা 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 আমি এখানে হ্যাঁ জি ভাইয়া বলেন। আচ্ছা আমি এটা রেডিয়াসটা দেখতেছিলাম, এটা বোঝানোর জন্য আমি এই দুইটা ইলিপস টুল নিছি যাতে আপনারা রেডিয়াসটা ভালো করে বুঝতে পারেন। তো রেডিয়াস 1 হচ্ছে আমার এই বাইরের যে ইলিপসটা নিছি না, এই যে কর্নার গুলো, অর্থাৎ এই যে এই কর্নার গুলো, এগুলোকে আমি রেডিয়াস 1 বলতেছি, ঠিক আছে? এই কর্নার গুলোকে আমরা রেডিয়াস 1 বলতেছি। আমি শিফট চেপে চেপে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি। ডাইরেক্ট সিলেকশনের শর্টকাট হচ্ছে এ। আমি এখান থেকে আসলে খুব কমই সিলেকশন নেই, আমি শর্টকাট ইউজ করি অল টাইম। তো এ হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই বাইরের এইটা হচ্ছে আমার রেডিয়াস 1, আর এই ভিতরের যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে রেডিয়াস 2। এই যে এইটা দেখতেছেন, এই যে এটা বের হইছে না, জি ম্যাম, এটা হচ্ছে আমার রেডিয়াস 2, ঠিক আছে? ভিতরেরটাকে তাহলে কি আমি বললাম, রেডিয়াস 1 হচ্ছে বাইরেরটা, রেডিয়াস 2 হচ্ছে ভিতরেরটা। ওকে, এখন আমি স্টার টুলটা নিই। স্টার টুলটা নিলাম, আমি এখানে ক্লিক করলাম, এখানে 8টা পয়েন্ট নিব। এটা রেডিয়াসটা আমি একটু কমায় দিই, ধরেন 50 দিলাম, আর এটা রেডিয়াস দিলাম 20। এখন ওকে দেই। এটাকে বড় করি, বেশি ছোট হয়ে গেছে। কালারটা অফ করে দিই। তো দেখেন তখন কি আমার রেডিয়াস গুলো কমে গেছে, দেখছেন? জি আমি যেটা বাড়ায় দিছি সে বেড়ে গেছে, এই রেডিয়াস গুলো উপরে উঠে গেছে। তো এই যে পার্থক্যটা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো। এক শেপ থেকে এরকম বিভিন্ন রকম শেপে বানাইতে পারবো। এরপরে এটা কি, এটা দিয়ে আমি জীবনেও কাজ করি নাই। এই শেপ দিয়ে আসলে আমি কখনোই কাজ করি নাই। ম্যাম ওই যে বিজ্ঞান বইতে ডিজাইন করে না, তো এই ডিজাইন মহাবিশ্ব মহাবিশ্ব চলে আসছে। তো বাকি এইগুলো তো বললামই যে আমরা এই টুলস গুলো দিয়েই নরমালি আমাদের সব কাজে কোনো শেপ আমরা এইগুলো দিয়েই ক্রিয়েট করতে পারবো বিভিন্ন রকম। আমরা যদি একটা ঘর বানাইতে চাই, পারবো না? ইনশাআল্লাহ জি পারবো। শিখায় দেন ম্যাম, পারেন? ঘর আঁকা শিখাইতে হবে, ঘর বাড়ি, তাহলে একটা একটা করে সবই আঁকা শিখাবো নাকি? ম্যাম কারণ কি ওই যে বিল্ডিং অনেক দাম। আচ্ছা ম্যাম, বলেন। ম্যাম আমার ডিরেক্ট সিলেকশন দিল তো এই চারিদিক থেকে আসে। একটা পয়েন্টের উপর ক্লিক করবেন, যেমন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, একটা পয়েন্টে ক্লিক করলাম, এই যে একটা পয়েন্ট আসলো। আপনি যদি পুরাটা ড্র্যাগ করে এইভাবে টান দেন তাহলে পুরাটাই সিলেক্ট করবে। এবার টান দিলে যে এরকম হবে। ইলাস্ট্রেটরে এই কাজটা অনেক মজার, যে আমি যেমন খুশি তেমন সাজাতে সাজানো যায়। দেখছেন? এবং এই শেপ গুলো খুব স্মুথ থাকে। স্মুথ এটা থাকে। যেন পয়সার মধ্যে হয়ে গেল। হ্যাঁ 10 পয়সা 10 পয়সা। তো আচ্ছা ঠিক আছে, ঘর আঁকা দেখাইতে বলছেন, একটা ঘর এঁকেই দেখাই। জি ম্যাম।
তো একটা রেক্টেঙ্গেল, একটা ত্রিভুজ একটা রেক্টেঙ্গেল। হ্যাঁ একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি ফিল কালার স্ট্রোক কালার একটু পরে বুঝাচ্ছি, জাস্ট এমনি এখন একটা কালার দিয়ে নিই। কি কালার দিব ঘরের বলেন? স্টিল কালার দিতে টিনের ঘর না, স্টিল কালার। স্টিল স্টিল কালার, কালার, স্টিল কালার আবার কি? আচ্ছা এখন সিলভার কালার। সিলভার সিলভার কালার, যেটা। আচ্ছা সিলভার কালার। সিলভার কালার তো ভালো লাগতেছে না। ঠিক আছে এখন দেখেন এই উপরে আমি একটা ত্রিভুজের মতন আঁকতে চাচ্ছি, তাই না? তাহলে এই ত্রিভুজের মতন যদি আমি আঁকতে চাই তখন আমাকে কি করতে হবে? আমি রেক্টেঙ্গেল শেপটা নিলাম, জাস্ট একটা ক্লিক করলাম, সরি এটা রেক্টেঙ্গেল না, আমরা কি নিব? পলিগন টুল। পলিগন নিয়ে একটা ক্লিক করলাম, এরপর কি আমাদের কয়টা সাইড কয়টা হবে? ত্রিভুজ একটা ছেড়ে, ওকে দেন আমি 3টা দিয়ে দিলাম, আমার এটা তৈরি হয়ে গেল। আমি এখন এই যে দেখেন এখানে আবার কন্ট্রোল টি চেপে যে সিলেক্ট করতে হবে এমন কোনো ইয়া নাই, জাস্ট সিলেকশন টুল দিলেই এটা সিলেক্ট হয়ে যায়। দেন আমি একটা কর্নার ধরলেই দেখেন আমার কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি ওকে এখন বড় করা যাবে। তো এক পাশ থেকে আমি বড় করতে চাইলে এরকম এলোমেলো হবে, আমি যদি শিফট চেপে বড় করি এরকম হবে। সরি এটাকে আমি এখন বড় করে দেই। দুই পাশ থেকে বড় করতে চাইলে এই যে অলটা প্রেস করে নিচ্ছি আমি। দেখেন আমি দুইটা আলাদা কালার দেই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। গোল্ডেন কালার, গর্জিয়াস কালার। গর্জিয়াস কালার উল্টা হয়ে গেছে, উপরে চাল নাই কালার থাকে। যাই হোক এখন দেখেন তো এই ঘর আঁকতে পারছেন, সব শেপ দিয়ে আর কি। এই রেক্টেঙ্গুলার আমাদের যে পিসের যে শেপ গুলো আছে এখানে ইলাস্ট্রেটরে, এই শেপ গুলো দিয়ে আসলে অনেক শেপ আমি এই পাশে শুধু এই পাশে রাউন্ড করতে চাইলে কি করব? ডিরেক্ট সিলেকশন টুল নিব, শর্টকাট এ, জাস্ট এই পয়েন্টটা ক্লিক করব, এটাকে ধরে এমনি টান দিয়ে দিব। এটা ম্যাম এটা দিয়ে মানুষ আঁকা শিখেছেন? মানুষ আঁকা শিখাবো মানে ভেক্টর আর্ট, পোর্ট্রেট? জি ম্যাম। পোর্ট্রেট আঁকা শিখাবো? জি জি। পোর্ট্রেট ইউটিউব দেখে শিখে নিবেন। হাই হাই রে কে পাইছি। পোর্ট্রেট আঁকা শিখাই কেন না? আপনি এই টুলস গুলো যদি যখন পেন টুলটা ভালো করে জানবেন, আপনার পোর্ট্রেটটা পুরাই নিজের আইডিয়া দিয়ে করে পোর্ট্রেট। আমি ওই যে কার্টুনের মধ্যে কতগুলো মানুষ আঁকে না, কত সুন্দর সুন্দর মানুষ আঁকে, সব দেখি ভেক্টর আঁকে। হ্যাঁ আমি আমি একটু জানি, মানুষ আঁকতে আমি নিজেও কখনো পোর্ট্রেটে কাজ করি নাই। দেখেন কি লিখলাম, ইমন ভাই স্পিকারটা একটু অপারেট কেন হয়েছে যে? গেল। আপনি যখন টুলস গুলো জানবেন তখন এই যে ল্যান্ডস্কেপ আছে, এই যে পোর্ট্রেট ইমেজ। জি ম্যাম এগুলো কথা বলছি। এগুলো কি কিভাবে আঁকে দেখেন, পেন টুল জানতে হবে ভালো। এগুলো দুই একটা ভিডিও দেখলেই আপনার মধ্যে যদি আর্টের যেই ব্যাপারটা, এটা আসলে শেখানোর কিছু নাই, যদি আর্টটা ভালো করে জানেন দুই একটা ভিডিও দেখলেই। ম্যাডাম এটা একবার ট্রাই করছিলাম ম্যাডাম, এই মানুষটাকে পারেন নাই? ম্যাডাম হইছে অনেকখানি, অনেকখানি হয়েছে। অনেকখানি হইছে। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি নিয়ে যাওয়া যাবে। বেশিরভাগ কি পেন টুল ব্রাশ এসব দিয়ে কিন্তু কাজ হয়, তাই না? জি ম্যাডাম।
আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে সব কাজ সবাই আমার কাছে সহজ মনে হয়, ইলেকশনটা ধরলে মাথা ঘুরে। বা এটা যে বেশি করছেন এই জন্য। তাহলে একটা জানালাও দিতে পারেন। জানলা দিতে দরজা নাই। মামাটা দরজা দেন। দরজা আপনি দেন, দেখি করেন, ঘোড়া কেন জানালা দরজা দিয়ে ঘোড়া কেন। আচ্ছা দেখেন, তো আমরা দেখলাম তো কিভাবে হচ্ছে এরকম ঘর বাড়ি সব বানানো যায়, আর অনেক কিছু বানানো যাবে, সেগুলো করবেন আস্তে আস্তে, মাথা খাটাইতে হবে। এটাই আর্টের ব্যাপারটা, আসলে শিখায় দেওয়া যায় না, মানে আপনাকে ব্রেনে আনতে হবে যে এমনি এমনি করি, এমনি এমনি করি, এরকম কালার করি। ম্যাম এই যে পেজটা যে বড় ছোট করলে এটা কিভাবে? এটা আমি পরে দেখাই দিব, দেখেন। জি ম্যাম, পরেই দেখেন। এটা আপাতত এখান থেকেই দেখেন, এই যে আপনার পেজ এইখানে দিবেন না, এইখান থেকে সাইজটা নিয়ে নেবেন, এখানে ওয়াইড হাইট এই নিলেন না, এটা নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে যেমন ওই ঘরটাই আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে? ঘরটাই এখানে নিয়ে যাই। এটা ধরেন এই ঘরটা আমি ছোট করি, ছোট করলাম। এখন গ্রুপ করব কিভাবে? গ্রুপ করব এই পুরাটা সিলেক্ট করে, অথবা এই একটা সিলেক্ট করলাম শিফট চেপে, এই একটা আমার কাছে মনে হয় এইভাবে সিলেক্ট করা থেকে আমি যদি পুরাটা এইভাবে ড্র্যাগ করি তাইলে তো আমার পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যায়, তাই না? জি ম্যাম। এই সিলেকশনটাকে আমি যদি কপি করতে চাই তাহলে কি করব? অল্টার প্রেস করব, দেখবেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি একে কপি করলাম, খেয়াল করেন সে কিন্তু সোজাসুজি যায় নাই। আমি যদি সোজাসুজি নিতে চাই তাহলে আমাকে অল্টার প্রেস করে শিফট প্রেস করতে হবে, তাহলে সে সোজাসুজি বরাবর চলে আসবে। এখন আমি কি এখানে অল্টার প্রেস করে কপি করতেই থাকবো? এটা তো পসিবল না। এখন এখানেও শর্টকাট আছে, যেরকম আমরা ফটোশপে শিখছিলাম কন্ট্রোল জে চেপে লেয়ার কপি করি, তাই না? তারপর আবার ইমেজ থেকে টানতে হয়, একটু ঝামেলা। এটা দেখেন একদম ইজি, আমি অল্টার চেপে একটা ক্লিক সরাইলাম। এখন সেম দূরত্বে আমি যদি আরো কয়েকটা ঘর চাই, জাস্ট কন্ট্রোল ডি দিব, এই দেখেন সেম দূরত্বে আমার এটা কপি হয়ে গেছে, দেখছেন? আমি যদি এই পুরা রোটা সিলেক্ট করলাম, ধরেন সিলেক্ট করে আমি যদি একে আবার অল্টার প্রেস করে শিফট প্রেস করে এই বরাবর নিয়ে আসি, আমি যদি কন্ট্রোল ডি দেই, দেখেন নিচে আরো একটা কপি হয়ে গেছে। তো কপি কিভাবে করে বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, ও গ্রুপ দেখায়নি, গ্রুপ কিভাবে করে? ওকে, গ্রুপটা একটু দেখাই। আচ্ছা, গ্রুপটা কিভাবে করে দেখেন, এইটা ধরলাম, এই শিফট চেপে এটা প্রেস করলাম। আপনি যদি চান এটাও গ্রুপ করতে, শিফট প্রেস করে এটা করলেন, দেন কন্ট্রোল জি, এটা গ্রুপ হয়ে গেল। এই যে গ্রুপ। আচ্ছা ম্যাম, ধরেন তখন আর আমার এইভাবে সিলেক্ট করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, যেহেতু এটা গ্রুপ হয়ে গেছে। বলেন ইমন হোসেন, বলেন। ম্যাম এর আগে যে কাটলেন কিভাবে? সিলেক্ট ছাড়া আমরা তো সিলেক্ট করে কাটতে দিয়েছিল। কি আপনি কি এই যে অনেকগুলো যে ছিল না এখানে, কন্ট্রোল জেড দিছি, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় চলে গেছে। আপনি চাইলে প্রথমটা পুরোটা এইভাবে এক টান দিয়ে এরকম সিলেক্ট করে তারপর ডিলিটে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে তো আমরা কি এই গ্রুপ এভাবে করব। আনগ্রুপ যদি করতে চাই শিফট কন্ট্রোল জি দিলে এটা আনগ্রুপ হয়ে গেছে। এখন দেখেন আমি এটা সিলেক্ট করলে আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল জি দিব, তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, সে পুরোটা, এবার একটা ধরলেই সে পুরোটা ধরে ফেলবে, ঠিক আছে? এখন এই যে সিলেকশন থেকে আমরা যদি এই যে এটা আছে, তো এখন ধরেন আমার এখন মনে হইলো যে এই কালারটা ভালো লাগতেছে না,
তো এই কালারটা এখন কিভাবে চেঞ্জ করব? আমি যখন এটা সিলেক্ট করব, দেখেন আমার এখানকার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমি কিন্তু কালারের এখানে কিছুই দেখতে পারতেছি না। তো এই কালার চেঞ্জ করার জন্য ধরেন একটা যে কোনো, এইটা তো আমার 3টা অবজেক্ট এখানে, তো স্পেসিফিক ভাবে আমরা একটা পয়েন্ট, একটা, যেহেতু এটা গ্রুপ করা, সে তো একটা হয়ে গেছে, এখন একটা অবজেক্ট হয়ে গেছে। তো নির্দিষ্ট কোনো শেপের কালার যদি আমি এটা চেঞ্জ করতে চাই, তখন কোন টুলস লাগবে আমাদের? কোন টুল লাগবে? আই পিকার। আরে ধুরো, সিলেকশন তো আগে করতে হবে। এখানে তো পুরোটা সিলেক্ট হয়ে আছে, আমি চাচ্ছি শুধুমাত্র একটা শেপের কালার চেঞ্জ করতে। কি বলছিলাম যে নির্দিষ্ট একটা জিনিস সিলেক্ট করা মানে আমাকে ডাইরেক্ট সিলেকশনটা নিতে হবে, নিয়ে আমি সেইটাকেও আগে তাকে দেখাই দিব যে আমি এইটার কালার চেঞ্জ করতে যাচ্ছি। তারপর আমি কালারের এই প্যানেলে যাই, তাকে তখন আমি লাল, গোলাপি, যেমন চাই দিব। এরপর আবার এখন আরেকটা ভাবে সিলেক্ট করা যায়, সেটা কোন ভাবে? আমি ডাইরেক্ট সিলেকশন টুল ছাড়া সিলেকশন করতে চাই। যদি আমার এই সিলেকশন টুল থাকে, আমি ডাইরেক্ট সিলেকশন না নিয়ে কিভাবে সিলেক্ট করব? সেই শেপের উপর আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন সে গ্রুপের মধ্যে ঢুকে গেছে এবং শুধুমাত্র একটা অবজেক্ট তখন সিলেক্ট করা যাচ্ছে। এখন আমি এর কালারটা চেঞ্জ করে দিই। কি করলাম বুঝতে পারছেন? যেটা তো আমার গ্রুপ করা আছে, এখন আমি চাচ্ছি স্পেসিফিক কোনো জায়গা ধরতে। ধরেন এই যে এইটা ধরবো ডাইরেক্ট সিলেকশন ছাড়া, তাহলে কি করব? আমি ওই সিলেকশন টুল দিয়ে, নট ডাইরেক্ট সিলেকশন, সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে সে এটার মধ্যে ঢুকবে। দেন আমি এটারে সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করে দিব। তারপর আবার বাইরে ডাবল ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। শেষ। একটু ক্লিয়ার সবাই? জি ম্যাম। তো এখন সেম ভাবে, এখন গ্রুপ থাকা অবস্থায় ধরেন আমার এটা আমি সরাই ফেলতে চাচ্ছি, এখন তো এটা গ্রুপ আছে, এটা আলাদা ভাবে তাইলে সিলেক্ট করবো কেমনে? তখন আমার এই ডাইরেক্ট সিলেকশন টুল লাগবে, এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি তাকে সুন্দর করে অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারবো। এই যে দেখেন গ্রুপ আছে, কিন্তু সে, দেখেন আমি সাইডে ক্লিক করলে সে কিন্তু গ্রুপ অবস্থায় আছে, কিন্তু আমি তাকে সরাইলাম কিভাবে? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। তো নির্দিষ্ট কোনো কথা আসলেই আমি তখন ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করব। আর কন্ট্রোল ডি এর ব্যাপারটা তো বুঝতেই পারছেন, তাই না? এটা আমি কপি করলাম, দেন আমি কন্ট্রোল ডি দিলাম, বাকিগুলো কপি হয়ে গেল। সেম ভাবে আমি পুরো রোটাই যদি কপি করি, কন্ট্রোল ডি দিলাম, কপি হয়ে গেল, ব্যাস। আর যেটা ইমন হোসেন বলতেছিল ডিলিট করলাম কেমনে? হ্যাঁ, এই যে এই কয়টা আমি ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই তো ডিলিট হয়ে গেল। এই যে ডিলিট, ধরেন এই ঘর লাগবে না, ডিলিট। সিলেকশন করে ডিলিট চালিয়ে দিবেন। হ্যাঁ, জাস্ট সিলেকশন করে ডিলিট দিয়ে দিলাম, হয়ে গেল ডিলিট। আচ্ছা, এখন একটু আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ফিল কালার কি, স্ট্রোক কালার কি, এটা আমাদের একটু জানা লাগবে। ফিল কালার, স্ট্রোক কালার। দেখেন একটা গোল শেপ নিলাম আমি, তো এই শেপটার মধ্যে আমি চাচ্ছি সবুজ রং করে দিতে। আচ্ছা দেখেন এটা সবুজ রং কিভাবে করব, এটাকে একটু শেপে আনি। এটাকে চাচ্ছি যে সবুজ রং করে দিতে। আচ্ছা, এটা কর্নার করে দিই, তাহলে দেখতে আরো ভালো লাগবে।
দেখেন ফিল কালার কি স্ট্রোক কালার কি এটা একটু দেখি। এটাকে চাচ্ছি সবুজ রং করতে। আমরা এই যে এই দুইটা প্যানেল দেখতেছি আমাদের ফটোশপে কি ছিল, ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার মনে আছে? জি ম্যাম। এখানে হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার। এটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না, এটা ফিল কালার আর স্ট্রোক কালার। ফিল কালারটা হচ্ছে ভিতরের কালার আর স্ট্রোক কালারটা হচ্ছে বর্ডারের যেই আমরা ফিল স্ট্রোক কিন্তু আমরা পড়ছিলাম ফটোশপেও কিন্তু আমাদের ছিল ফিল স্ট্রোক, তাই না? জি ম্যাম ছিল। এখানে স্ট্রোককে অনেক মডিফাই করা যায়, অনেক কিছু করা যায় যেটা আমাদের ফটোশপে পসিবল ছিল না। এখানে অনেক কিছুই করা যাবে। আর এইখানে এই দুই এটা দেখেন কার্সন নিয়ে গেলেই ফিল লেখা আছে আর এখানে কার্সন নিয়ে গেলেই স্ট্রোক লেখা আসতেছে। তো দেখেন আপনি যেই যেটা উপরে থাকবে চেঞ্জ করতে চাইলে জাস্ট এক্স প্রেস করলেই চেঞ্জ হবে, ওটা একটু পরে বলতেছি। তো ফিল হচ্ছে আমার এখানে কিন্তু ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না, এটা একটা ফিল আর একটা স্ট্রোক। ফিল কালার এখন নীল আছে, আমি যদি চাই এটাকে সবুজ করতে তো আমি এখান থেকে সবুজটাকে ওকে দেখাই দিব যে তুমি সবুজ হয়ে যাও, সে সবুজ হয়ে গেছে। এখন চাচ্ছি এটার বাইরে একটা স্ট্রোক দিতে। স্ট্রোকটা কিভাবে দিব? স্ট্রোকে ক্লিক করব, ডাবল ক্লিক করব, স্ট্রোকটা দেখা যাচ্ছে না কারণ কি অনেক চিকন আমার এই স্ট্রোকটা, তাই না? এজন্য সেটা দেখা যাচ্ছে না। তো আমি স্ট্রোকটা মোটা করব কোথা থেকে? এই যে আমার স্ট্রোকের প্যানেলটা উপরে আছে, এই যে এখান থেকে আমি ধরেন 6pt দিয়ে দিলাম। সিলেকশন করে নিতে হবে অবশ্যই, সিলেকশন করে তারপর কালার চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু চেঞ্জ হবে না। এই যে এখান থেকে আমি এখন এটা বড় করে দিলাম, দেখেন এটার স্ট্রোক চলে আসছে কিন্তু সেম কালার বলে বোঝা যাচ্ছে না। আমি কালারটা অন্য কোনো কালার দিয়ে দেই, হলুদ কালার করে দেই, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? হ্যালো জি ম্যাম। জি ম্যাম। তা আমি চাচ্ছি কালারটা রিভার্স করতে, ভিতরে হলুদ থাকবে বাইরে সবুজ থাকবে। সিলেক্ট করে নিলাম, জাস্ট এই যে এখানে ক্লিক করলেই কালারটা রিভার্স হয়ে গেল। এই যে এই অপশনটা, ভিতরে হলুদ চলে আসলো, বাইরে স্ট্রোকটা সবুজ। আমি এখন চাইলে কালার চেঞ্জ করতে পারবো না। যদি আমি ফিল কালার চেঞ্জ করতে চাই তাহলে আমার আবার এটাকে ডাবল ক্লিক করে উপরে নিয়ে আসতে হবে, দেন আমি এখান থেকে তাকে কালার চুজ করে দিতে পারবো। এই যে কালার দিয়ে দিলাম। স্ট্রোক কালার চেঞ্জ করতে চাইলে আমি স্ট্রোকে ডাবল ক্লিক করব, দেন এইটা আমি উপরে নিয়ে আসবো। বুঝতে পারছেন? এই ম্যাম হচ্ছে। এই পাতার একটা সার্কেল আকার একটা ফুলের মতো করে আছে। হ্যাঁ বুঝি নাই। ওই পাতাটার একটা সার্কেলের মতো করে একটা ফুলের মতো আকার এক সবগুলো এক জায়গায় থাকে। কি সুন্দর করে কাজ তো তাড়াতাড়ি কাজগুলো করা যায়, আমি এটা করতে পারি না। ফুল বানাইতে চাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ ফুল বানাইতে হলে আপনাকে রোটেট টুলটা আগে জানতে হবে, তাহলে একটা পারফেক্ট টুল আসবে। আপনি এমনিতে অল্টার প্রেস করে এটাকে কপি করতে পারবেন, এটাকে রোটেট করতে পারবেন একটু, কিন্তু আপনাকে ভালো মতন ইয়াটা জানতে হবে, রোটেট টুলটা জানতে হবে। ওটা আমি রোটেট টুল শিখাই দিব। আচ্ছা কোথায় ছিলাম? ফিল স্ট্রোকে। ফিল স্ট্রোকটা কি এটুকুন তো সবাই বুঝছেন। এখানে কিন্তু আমাদের ওইভাবে টান দিয়ে দিয়ে ফিল স্ট্রোক না, এখানে হচ্ছে আমার এভাবে বড় করতে চাইলে আমাকে এই যে 12pt 40pt নিলে আরো বড় হয়ে যাবে, 100 নিলে আরো বড় হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা এরপরে আমি একটু দেখাই, অ্যারেঞ্জমেন্ট দেখাই, এটা দিয়ে দেখাই। এটা দিয়ে একটা দেখাই। কালার গুলো চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কালার কিভাবে চেঞ্জ করতেছি বুঝতেছেন তো? না না বুঝলে জিজ্ঞাসা করেন।
জি ম্যাম। আচ্ছা, অন্য কোনো কালার দিই। তো দেখেন এখানে হচ্ছে আমি 4টা ধরেন শেপ নিছি। হ্যাঁ, আমাদের যখন আমরা কোনো ইলাস্ট্রেশনে কোনো কিছু আঁকবো, আমাদের অনেকগুলো শেপের উপরেই তো কাজ করতে হবে। তো তখন আমাদের যেই সমস্যাটা হবে যে একটার উপর একটা থাকবে, একটার উপর একটা থাকবে, এটা একটা প্রবলেম। তো এই অ্যারেঞ্জমেন্টটা এই জন্য প্রয়োজন। অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করব? তো আপনি যেই অবজেক্টটাকে ধরেন এই নীলটাকে আমি সবার উপরে নিয়ে আসতে চাচ্ছি। তো আমি নীলটা সিলেক্ট করলাম। সাউন্ড আসতেছে অনেক কোথা থেকে, জয়ন্ত একটু মিউট করে দিলাম। আচ্ছা দেখেন, তো এইখানে এই নীলটাকে আমি চাচ্ছি সবার উপরে নিয়ে আসতে। তো আমি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম। এখানে একটা অপশন আছে অ্যারেঞ্জ। আমি যদি ব্রিং টু ফ্রন্ট দেই, এবং এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এটা দেই, তাহলে দেখেন সে কিন্তু সবার উপরে চলে আসছে। বুঝতে পারছেন? দেখেন আমি যদি এই বেগুনারটাকে সবার লাস্টে পাঠাইতে চাই, হ্যাঁ দেখেন এই যে এই চাচ্ছি এই বেগুনিটাকে সবার লাস্টে পাঠাইতে। এটা আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সবার পিছনে সে চলে গেছে। আবার এটাকেও আমি আগের অবস্থায় নিয়ে যাই, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সে সবার লাস্টে চলে গেছে। একে আবার আগের অবস্থায় নিয়ে আসি, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সে সবার উপরে চলে আসছে, তাই না? জি ম্যাম। এখন আমি চাচ্ছি যে এই যে এই ধরেন এই লালটা বা এইটার কথাই ধরি, বেগুনিটা সবার পিছনে না, ও শুধুমাত্র এই লালের পিছনে যাবে, ও সবার পিছনে যাবে না। হ্যাঁ, ধরেন আমি এটা মাঝখানে নিয়ে আসি, তাইলে আরো বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে নিয়ে আসলাম, আমি চাচ্ছি ও শুধুমাত্র এই সবুজের পিছনে যাবে, কিন্তু সবার লাস্টে একদম এই নীলের পিছনে, ওর পিছনে যাবে না। তখন কি করব? আমি এই বেগুনিটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে এক স্টেপ সে পিছনে গেছে। দেখেন এক স্টেপ, সে কিন্তু একদম সবার পিছনে যায় নাই, সবার পিছনে গেছে। তাকে যদি আমি অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তাইলে সে একদম পিছনে চলে গেছে। কিন্তু আমি যদি তাকে এক স্টেপ উপরে আনতে চাই, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, তখন সে আবার এক স্টেপ উপরে আসবে। আবার দেখেন অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, এক স্টেপ উপরে আসলো, একদম ব্যাকে চলে গেছে। একে আনতে হলে একদম ব্রিং টু ফ্রন্ট নিতে হবে। একটু বুঝছেন সবাই? এই ধরেন এই টিয়াটাকে ওর উপরে নিয়ে আসতে চাচ্ছি, ফরওয়ার্ড। এটা দুইটার উপরে একবারে আসবে না, একটার উপরে আসবে। এই যে অ্যারেঞ্জ, ব্রিং টু ফরওয়ার্ড, এই যে উপরে চলে আসছে। তো আমরা কি বুঝলাম? আমরা যদি একবারে কোনো অ্যারেঞ্জটা তাহলে কিভাবে কাজ করে,
আমি যদি ব্রিং টু ফ্রন্ট দেই সে একদম সবার উপরে চলে আসবে, সেন্ড টু ব্যাক দেই একদম সবার নিচে চলে যাবে, ব্রিং ফরওয়ার্ড দেই একটা স্টেপ উপরে আসবে, সেন্ড ব্যাকওয়ার্ড দেই একটা স্টেপ পিছনে চলে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। আর ফিল কালার স্ট্রোক কালারও তো বুঝতে পারছেন তাই না? এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুবই খুবই দরকারি। এই যে পোর্ট্রেট আঁকতে চান, পোর্ট্রেট আঁকতে গেলে আপনাকে এই অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করে জানতে হবে। এই যে পোর্ট্রেটের যে টিউটোরিয়াল, এগুলো কোনটার উপরে কোনটা যাবে এগুলো করতে গেলে তখন পুরো ইয়ে হয়ে যাবেন। এবং প্রত্যেকটা ডিজাইনে আপনার এই জিনিস লাগবেই। শর্টকাট গুলো মনে রাখবেন। এক স্টেপ দিতে চাইলে কি কন্ট্রোল, এই থার্ড ব্র্যাকেট এগুলো, আর যদি বেশি নিতে চাই একদম লাস্টে তখন শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? তো আজকে আমার এতটুকুই ছিল টপিকস। আমি তার কিছু কাজ দিব আপনাদের শেপ করার জন্য। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই। শেপের মধ্যে বেশ কিছু মেঘ আছে, একটা মেঘ কিভাবে আঁকতে হয়। ধরেন এরকম মেঘ কিভাবে আঁকবো? কতগুলো বৃত্ত পরপর কিছু বৃত্ত পরপর সাজায় নিলে তো হয়ে যাবে। হ্যাঁ, আপনার কালার করে করবেন। আমি তো গুগল থেকে নামাইছি, তাই সব সাদা কালোই বেশি ইয়া হয়েছে, তাড়াহুড়ো করে নামাইছি। আপনারা সুন্দর কালার করে করে করবেন। সেটাকে যদি আমি অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে একটু ছোট করি, এখানে বসাই, অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম, আরো ছোট করি, এখানে বসাইলাম, এখানে একটা কপি নিয়ে গেলাম। তারপর কি কেমন ছিল এটা? তারপর সবগুলোকে ধরে যদি আমি গ্রুপ করে দেই, কন্ট্রোল সি, হয়ে গেল। ঠিক আছে? চাইলে এখানে বৃষ্টির ফোঁটাও দিয়ে দিবেন। বৃষ্টির ফোঁটা কেমনে বানায়? এই যে একটা ইলিপস টুল নিলাম, জাস্ট এরকম একটা শেপ করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, একে এখানে নিয়ে আসলাম, এই পয়েন্টটাকে এই হ্যান্ডেল ধরে একে এখানে নিয়ে আসলাম। এই যে হয়ে গেল। এটা আরেকটু ছোট করে দেই পয়েন্টগুলো ধরে। একটু বাঁকা করে দেই, ফোঁটা যেহেতু এরকম, ফোঁটা আবার অবশ্য বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। দেন কপি করি, কপি করি, এখানে নেই, ছোট করি। কি চাপে কপি করতেছি? অল্টার কন্ট্রোল ডি, অল্টার ডি। তো যখন আমি সমানভাবে এক সিরিয়ালে চাইতেছি কপি করতে, তো কি আমার এক সিরিয়ালে হচ্ছে? এক সিরিয়ালে হচ্ছে না তো। অল্টার চাপে ইলাস্ট্রেটর মজা না? জি ম্যাম, এই তো লাগবে। এই যে বৃষ্টি হয়ে গেল, ফোঁটা একদম বেশি বড় হয়ে গেছে। এত বড় বৃষ্টির ফোঁটা থাকে না দেখতে, খুবই এই তিনটা ফোঁটা একদম বেশি হয়ে গেছে।
বড়টা একটা দেখি। কয়েকটা ফোটাও দিয়ে দিবেন আপনারা একদম ব্যাস। তো আইকনগুলো কিন্তু আঁকতে পারবেন। এই যে মেঘের আইকন দিছি, এটা পারবেন না? পারবেন। এগুলো একটু কালার করবেন, এগুলো সাদা কালো রাখবেন না, কালার করে দিবেন। আমি গুগল থেকে নামাইছি, তো যেগুলো বেশি সাদা কালোই আসতে বলে আমি সাদা কালো নামাই দিছি, আপনারা কালার করবেন সেগুলো, ফিল কালার, স্ট্রোক কালার দিবেন। এই যে এটাও কিন্তু পারবেন, সব শেপ, এই যে এটা এটা, ঠিক আছে। এছাড়াও আপনারা গুগল থেকে নিজেরা নামায়া ট্রাই করবেন। ম্যাম বলেন। আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিন, আরেকবার এটা দেখতে হবে। আচ্ছা, আজকে কত নাম্বার ক্লাস? ম্যাম 35। ক্লাসে জাহিদুল ইসলাম, আপনার কথা বুঝি না, কেটে কেটে আসতেছে। গুগল থেকে কিছু শেপ নিজেরা নামায়াও করবেন। আর কালারফুল করবেন, কালার করবেন, সুন্দর কালার কম্বিনেশন দিবেন। ক্লাস 35 এ আছে, দেখবেন শেপ লেখা। তো আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে আরে ওকে রেখে গেছে কেন? আচ্ছা দেখেন, সেটা হ্যাঁ, ধরেন আমি এরকম একটা শেপ আঁকলাম, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমি এই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি কি একটা পয়েন্ট ধরে এভাবেও কিন্তু বাঁকা করতে পারি, এগুলো শেপ কিন্তু করতে পারি, তাই না? একটা পয়েন্ট ধরে, তখন আমি বলছিলাম কি শুধু বাঁকা করা যায়, শুধু কি তাই যায়? আমরা কিন্তু একটা পয়েন্ট ধরে, জাস্ট এই পয়েন্টটা ধরে আমি কিন্তু একে সরাইতে পারি, পারি না? এখন দেখেন, আমি ধরেন এখানে একে সরাইলাম, এই জিনিসটা আমি ত্রিভুজের মতন করতে চাচ্ছি, এ কিন্তু সুন্দর হয় নাই। কিভাবে বুঝবো যে সে ঠিকঠাক মতো বসছে কিনা? দেখেন, সে যখন ঠিকঠাক মতো বসবে, এখানে একটা লেখাই আসবে যে এটা সেন্টার বরাবর আসছে। আমি ডিলিট করে আবার একটা রেক্টেঙ্গেল নেই, আমি এটা মানে এটা তার কি সেন্টার, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, একে এখানে নিতে চাচ্ছি, দেখেন তখন আসলো। এই যে দেখাচ্ছে, এই দেখেন সেন্টার লেখাটা আসতেছে, ওই যে দেখছেন গোলাপি কালারের সেন্টার লেখা, তার মানে কি সে এখন এই বরাবর আছে, এইটাই। আর কোনো জিনিস আমি এই কর্নারটাকে ধরেন এইভাবে টান দিতে যাবো না, টান দিলে কি দেখেন আমার একটা গোলাপি দাগ আসতেছে, তার মানে সে এই যখন এই বরাবর যাবে, আমার এই লাইন বরাবর যাবে, তার মানে কি সে সেটা সোজা যাচ্ছে, এই যে এই সোজা যাচ্ছে। এখন সোজা নেওয়ার আরেকটা ইয়া কি, সেটা হচ্ছে চেষ্টা করবেন ইয়া করতে, সোজা রাখাই কাজ করতে, শিফট প্রেস করে আমি যে টান দেই, এটা অবশ্যই সোজা হবে। এখানে গাইড নেওয়ার ব্যবস্থা নাই? আছে আছে, দেখেন শিফট প্রেস করে আমি এটা টান দিলাম, সে সোজা বরাবরই চলে যাবে। শিফট প্রেস করে টান দেই, একদম সোজা বরাবর, এই সোজা বরাবর গেল, ঠিক আছে। তো এই জিনিসটাই তখন দেখানো হয়েছিল না, বাকি যেগুলো